নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। শনিবার রাত 10টা, মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করো। ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা বাংলায় রেকর্ডিং করে বা অন্য ভাষাতেও তোমরা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো বা লিখে পাঠিয়ে দাও তোমাদের জীবনে ঘটা একটি অবিশ্বাস্য, ভয়ঙ্কর অথবা অলৌকিক কোনো ঘটনা যা তোমাদের জীবনে ঘটেছে, অথবা তোমার কোনো প্রতিবেশী বা তোমার চেনা জানা কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা আমি শনিবার দিন নিয়ে আসবো এই চ্যানেলে। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ঘটনাতে। বন্ধুরা, এবারে যার ঘটনা তোমাদেরকে বর্ণনা করতে চলেছি, এই ঘটনাটি অন্য কারোর জীবনে ঘটা নয়। এবারে ঘটনাটি আমার জীবনে ঘটা একটি ঘটনা। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, কারণ অন্যের ঘটনাকে আমি গল্পের আকারে শোনা বা লেখা জিনিসটাকে আমি বর্ণনা করে এসেছি এতদিন পর্যন্ত। আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি আমার নিজের দেখা। আমি এই মাসের 3রা মার্চ ট্রেন ধরি আগ্রা ফোর্টে এবং ট্রেন থেকে নামি 4ঠা মার্চ আগ্রা ফোর্টে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে ধরি। যথেষ্ট ভালো জার্নি, ট্রেনের কোনো সেরকম ধরনের বিশাল যে লেট হয়েছে বা কিছু তা না। ট্রেনটি 1.5 ঘন্টা মতন লেট চলে। আগ্রা ফোর্টে স্টেশন দেয় পুরোপুরি 9:30 নাগাদ, যেটা কি বলবো, 8:30 কি 8টা নাগাদ দেওয়ার কথা, সেটা 9:30 দিয়েছে। কিন্তু ভালো, আমার পরেই একটি রামনগর ট্রেন ছিল। আমি রামনগর ট্রেনটি আমি দেখছি মোবাইলে, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখছি যে ট্রেনটা তখন পর্যন্ত ছাড়েনি। কিন্তু আমি নেমে ওখানে স্টেশনে সমস্ত কুলি বা অন্যান্য দোকানকে যখন জিজ্ঞাসা করি যে রামনগর ট্রেনটা কি ছেড়ে চলে গেছে, তো তারা আমাকে একটাই উত্তর দেয়, ওটা তো 8:40 में तो ये স্টেশন छोड़ के चले जाते हैं, ও ছুট গয়া হ্যায়। ওখানে দাঁড়িয়ে আমরা 2 মিনিটও চিন্তা করিনি। আরেকটা জিনিস বন্ধুরা তোমাদেরকে জানানো হলো না, আমি যে গেছিলাম আমার সাথে, আমার পথের সাথী হিসাবে আমারই এক বোন সঙ্গিনী ছিল, নাম সনি। আমরা দুজন আগ্রা ফোর্টের পথে যাত্রা করেছি। মেন গন্তব্য স্থান যেটা আমাদের, সেটা হচ্ছে মথুরা বৃন্দাবন। হোলিটা আমরা বৃন্দাবনে কাটাবো বলে ডিসাইড করেছিলাম এবং সেখানেই কাটিয়েছি। ঘটনাতে সবথেকে বড় অবাকর বিষয়, স্টেশনে যখন কুলিদেরকে জিজ্ঞাসা করি, তারা আমায় উত্তর দেয় যে রামনগর স্টেশনে যে ট্রেনটা রামনগর যাবে, যে ট্রেনটা, সেই ট্রেনটা অলরেডি 8:40 বেরিয়ে গেছে। আমার ঘড়িতে তখন পুরো 9:30 বেজে গেছে। আমি চিন্তা করলাম না, আমি কিন্তু আমার ফোনে দেখতে পাচ্ছিলাম ট্রেনটা ছাড়েনি, ট্রেনটা আছে। ট্রেনের কোনো টাইমটা দেখতে পাচ্ছিলাম না, 9:44 দেখাচ্ছে বারবার। আমি ভাবলাম হয়তো কোনো রকম ফোনে কোনো প্রবলেম হয়েছে, থাক। ওখানে আমার বোনকে, সোনিকে বলি যে চল আমরা এখানে ওয়েটিং রুমটা একবার চেক করে দেখি, আর না হলে অন্য কাউকে বলে আমরা বৃন্দাবনের পথে এখনই বেরিয়ে যাব, অন্য কোনো বাস বা কোনো কিছু সাহায্যে চলে যাব। আমরা যখন স্টেশনটাতে নেমেছি, স্টেশনটার একটু বর্ণনা দিচ্ছি।
আমাদের ট্রেনটা থেকে নামার পরে যতজন প্যাসেঞ্জার্স আছে ঠিক ওইটুকু জায়গায় গম গম করছে। এটি আগ্রাকান্ড স্টেশন নয়, আগ্রা ফোর্ট স্টেশন। স্টেশনটি যথেষ্ট ফাঁকা। আমাদের বুঝতে অসুবিধা হলো না যে আমাদের প্যাসেঞ্জাররা যদি নিজেদের গন্তব্যে চলে যায় ওই স্টেশনে আমি আর ও ছাড়া সেরকম কোনো লোকজন থাকবে না। এবং ওয়েটিং রুমে থাকতে দুটো মেয়ের একটা বেশ গা ছমছমানি একটা ব্যাপার হলো মনে হলো। তার কারণ কোনো ভূতের ভয় বলে সেটার জন্য নয়, একটা নিজের বাড়ি ছেড়ে কলকাতা ছেড়ে একটা অন্য জায়গায় থাকা, জায়গাটা সম্বন্ধে পুরোপুরি না জেনে থাকা এবং শুনশান একটা জায়গায় থাকা, দুজনেরই একটা টেনশন হচ্ছিল। কিন্তু আমরা দুজন সঙ্গে সঙ্গে ডিসিশন নিই যে চল আগে খোঁজ নিই তারপরে দেখব। প্রথমে আমাদের মাথায় থাকে যে আমরা স্টেশন মাস্টারের কাছে যাব বা স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করবো রামনগর ট্রেনটা সত্যি আছে কি না। তার কারণ হচ্ছে আমার অ্যাপে শো করছে যে ট্রেনটি 9:44 দেখাচ্ছে, কিন্তু কুলিরা বা স্টেশনের লোকেরা বলল না, ওটা 8:40 ছেড়ে গেছে। এই মুহূর্তে না আমি যখন যাচ্ছি দেখি মানে স্টেশন থেকে যেখানে টিটির ঘর হয় সেই দিকটাতে বা স্টেশন মাস্টারের যেসব জায়গাটাতে ঘর হয়, আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থেমেছিল। তো আমাকে ওভারব্রিজ ক্রস করে আসতে হবে। আমি যখন ওখানে যাচ্ছি কি বলবো যেটাকে বলে সিঁড়ি ভেঙে ওপরে উঠবো, ওভারব্রিজ ক্রস করছি, সেই সময় এক ভদ্রলোককে দেখতে পাই, নাক থেকে তিলক পরা, গৌর তিলক। যেমন গৌর তিলক, মাথাটা ন্যাড়া মাথা এবং পিছনে কিছুটা চুল আছে, যাকে বলা যায় টিক্কি রাখা, আমরা বাংলায় পরিষ্কার বলি সেরকম। গলায় তুলসীকণ্ঠী এবং মালা ঝুলিয়েও রয়েছে। হাতে একটি ব্যাগ নিয়ে আমাদের সামনে দিয়ে উনি যাচ্ছেন। আমি ওই জিনিসটা আমার চোখে পড়ে, সোনি কিন্তু ওইটা দেখেনি, আমার বোন দেখেনি। আমি দেখে নিয়ে সোনিকে হাত ধরে চেপে বলি, এই ভদ্রলোককে দেখে মনে হচ্ছে ইনি কিন্তু বৃন্দাবনের পথে যাত্রা করছেন। ওনাকে যদি আমরা বলি যে কোথা থেকে কিভাবে আমাদের বৃন্দাবন যাব, উনি মনে হয় সাহায্য করবেন। তো ও সঙ্গে সঙ্গে ট্রলিটাকে নেয় এবং আমরা নিয়ে ওনার ভদ্রলোকের পেছন পেছন মানে পিছু ধাওয়া করি। এর মধ্যেই আমাদের সিঁড়ি ভেঙে একটু উঠতে টাইম লাগে, ওই ভদ্রলোকের হাত খালি থাকতে। আমরা জাস্ট দেখলাম উনি কোথায় চলে গেলেন। উনি সিঁড়ি দিয়ে উঠে আমাদের লেফটে টার্ন নিলেন, আমরাও লেফটে টার্ন নিলাম। খুব অবাক হয়ে যাব, লেফটে টার্ন নেওয়ার পর ওনাকে দেখতেই পেলাম না, উনি যেন কোথায় হারিয়ে গেলেন। তারপরে আমি ভাবলাম যে উনি কি এই সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন নাকি আমাদের রাইটের সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন, কিছু বুঝলাম না। তো বলে, দেখো দিদি, এখান দিয়ে তো সব মানুষ নিচে নামছে, চলো গিয়ে দেখি। তো আমরা নিচে নামতে দেখি স্টেশন থেকে আমরা সবাই বাইরে বেরিয়ে যাচ্ছি। তো আমরা বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসার পর সামনে অনেক অটোওয়ালা যারা থাকে তারা আমাদেরকে বলতে থাকে যে কাহা জানা হ্যায়, কত এরকমভাবে আমাদের বলে। তো আমরা ওখানে বলি যে আমরা মথুরা বৃন্দাবন যেতে চাই, कैसे जा सकते हैं वहाँ पर, कैसे পৌঁছে বলে। তো আমাদেরকে বলে যে এখানে একটা বাস স্টপ আছে প্রায় 12 কিলোমিটার, তো ওখানকার ভাড়া কেউ বেশি বলছে 300 350 বলে, এবং আমরা সেরে দিয়ে বলি কি না না আমরা যাব না। তো আরেকজন আসেন, অটোওয়ালার সাথে কথা হয়, তিনি আমাদেরকে বলে যে এটা 9 কিলোমিটার, আপনারা চলুন। এটা আমি শুনে নিয়ে অবাক হয়ে গেলাম। তো উনি বলেন 200 টাকা। তো আমি আর ও বললো এটা অটো ফুল রিজার্ভে যাবে, আপনাদের টেনশন নেই, আমি একদম বাস স্টপে আপনাদেরকে নামিয়ে বাসে দরকার পড়লে উঠিয়ে আপনাদের আসবো। তখন ঘড়িতে প্রায় 9:30 তো বলেই দিয়েছিলাম যে ট্রেনটা 9:30 আমাদের ওখানে স্টেশন দিয়েছিল। আমি হাতে গুনে টুনে ধরে নিতে পারি যে 9:40 হয়ে গেছে তখন অলরেডি, মানে 44-45 ধরে নিচ্ছি, 9:45। তো আমরা দুজনেই রাজি হয়ে যাই এবং আমরা অটোতে উঠে পড়ি এবং ভদ্রলোকের সাথে আমরা কথাবার্তা করি।
ভীষণই ভালো একজন ভদ্রলোক আমরা পেয়েছিলাম, সত্যিকারই। আমরা জিজ্ঞাসা করলাম যে বাস কি এখন পাওয়া যাবে বৃন্দাবনের জন্য? ভদ্রলোক বললো হ্যাঁ, এখনও বাস পাওয়া যাবে, রাত 12টা পর্যন্ত চলে, না চললেও রাত 10টা 10:30 11টা পর্যন্ত থাকে, কোনো চিন্তা করতে হবে না। आप लोग चलिए, आप लोगों को बस पे बैठा के ही हम वहाँ से आएंगे, টেনশন मत लीजिए। বেশ ভালোই দূরত্ব ছিল। হ্যাঁ, আমাদের 200 টাকা নিয়েছে, সেটা কোনো খারাপ বা বেশি নেয়নি। আমরা যাই, গিয়ে দেখি তখনও পর্যন্ত বৃন্দাবনের জন্য 3টে বাস অপেক্ষা করছে। আমরা একটা বাসে গিয়ে উঠি, আমাদের গন্তব্যস্থানের কথা বলি যে ছাটিগাড়ায় আমরা নামবো। সেরকম করে আমাদের বাস তখন প্রায় যখন নামায় আমাদেরকে বাস, তখন 12টা বাজতে মোটামুটি ওই 1 ঘন্টা নেয় বাস আমাদের যেতে। আমরা ছাটিখাড়া মোড়ে নামি। ছাটিখাড়া মোড় থেকে আমরা আবার একটি অটো নিয়ে একদম সামনের একটি আশ্রমে উঠি। আমি আশ্রমের নামটা উল্লেখ করছি না, কিন্তু একদম সামনেই চলে যাই। উঠে আমাদের ভাড়া নেয় 50 টাকা, 50 100 টাকা নেয় দুজনের। তো আমরা ওই আশ্রমে গিয়ে রুমে বসি। একদম আমি কিন্তু ফার্স্ট নাইটের কথা বলছি। রাত 12টা বেজে তখন 2, পরিষ্কার। আমি আশ্রমের আমরা বেড পেয়ে গেছি, বেডের মধ্যে বসে গেছি, হাত পা ধুয়ে এসেছি, কারণ ট্রেন জার্নি করে এসেছি। এবারে ভাবছি জাস্ট জামা কাপড়টা ছেড়ে আমরা চেঞ্জ করে নিয়ে খেতে বসবো, একটুখানি কিছু খেয়ে রাতে জাস্ট শুয়ে পড়বো। এবং বৃন্দাবনে ভীষণ ঠান্ডা পড়েছিল তখন। আমরা যে যার মতনই করি, এবং আমার মোবাইলের অ্যাপ খুলে দেখি রামনগর স্টেশনের ওই ট্রেনটা যেটা মথুরায় ঢুকতো, সেই ট্রেনটা 12:30টার সময় মথুরা ঢুকছে। ওর সাথে আমার কথা হয় যে যদি রামনগর পেতাম তাহলে হয়তো আমাদের আজকে মথুরা স্টেশনে থাকতে হতো। তো আমার বোন মানে সোনি আমাকে বলে ওঠে, দিদি গোবিন্দ যা করে ঠাকুরের, মানে সেটা বলে না ঠাকুরের যা করে সেটা ভালোর জন্য করে, বলে গোবিন্দ যা করে ভালোর জন্য করেছে। দেখো 12:30টায় আমরা ওখানে থাকতাম, আমরা কিন্তু এখানে আসতাম না, স্টেশনেই কাটাতাম। কিন্তু আজকে আমরা কিন্তু রুমের মধ্যে এসে গেছি, কোনো অসুবিধা নেই। একটু বলে রাখি যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটাতে প্রায় 12 জন থাকার রুম, অনলি ফর লেডিস রুম। এবার কিন্তু সেদিনকে ওখানে কেউ নেই, ওইখানে আমি আর আমার বোন ওই রুমে ছিলাম। এবং আমাদের লক করার, মানে ভেতর থেকে লক করার জন্য আমাদের তালা চাবি দিয়ে দেয় আমাদেরই হাতে, এবং আমাদেরকে বলেও দেয় আমরা যদি কোথাও যাই ওটা লক করে রুমটা রিসেপশানে যেন আমরা চাবিটা জমা করে যাই, কারণ আরও 10 জন বা আরও অন্যান্য কেউ তো আসতে পারে সেই হিসাবে। এবং টাকার ব্যাগ এবং ফোন যেন আমরা অলওয়েজ আমাদের সাথেই রাখি। এটা ছিল আমাদের ওখানকার ইনস্ট্রাকশন। কোনো খারাপ ব্যবস্থা নয়, সুন্দর ব্যবস্থা। আমরা রাত্রিবেলায় কোনো কিছু খেয়ে রাতে জাস্ট ঘুমিয়ে পড়ি। আমি অলওয়েজ আমার সাথে যেখানে যাই আমার মোবাইলের কভারের মধ্যে একটি হনুমান চালিসা রাখি। ওটা আমার মনের শক্তি বলতে পারো, সেইটা রাখি। কিন্তু সেদিনকে কি হয়, আমার ফোনটা আমার বালিশের পাশে রাখি এবং হনুমান চালিসা বার করে বালিশের তলায় নিতে আমি ভুলে যাই। ফোনটা আমার বালিশের পাশেই রাখি, গায়ে কোনো রকমভাবে চাদর টাদর দিয়ে, তো ঠান্ডার মধ্যে জাস্ট শুয়ে পড়ি। বৃন্দাবন ধাম সুন্দর, ঠাকুরের ঈশ্বরের জায়গা। আমি প্রথমে সেদিন রাতে একটা স্বপ্ন দেখি। শুরু হচ্ছে ঘটনা আমার জীবনের একটু অবাক্যর ঘটনা। স্বপ্ন দেখি একটা খুব সুন্দর পুরুষ, দারুণ দেখতে, বেশ হ্যান্ডসাম, হাইটে লম্বা, আমার সামনে এসে বসে। এটা কিন্তু টোটালি আমি স্বপ্নে দেখছি। আমার সামনে এসে বসে, কোনো কথা সেরকম আমার সাথে হয়তো বললো না, আমার কাছে একটা স্মাইল করে, জানি না চেয়ার থেকে উঠে এসে আমাকে হাগ করছে, জড়িয়ে ধরছে। আমি একটু অস্বস্তি ফিল করছি। আমি কিন্তু স্বপ্নের মধ্যেই অস্বস্তি ফিল করছি যে একটা আলাদা পুরুষ মানুষ আমাকে কেন এরকম করে জড়িয়ে ধরছে। আমার রাইট সাইডের ঘাড়ের কাছে
তার মাথাটা রয়েছে, আমি ফিল করছি। এবং আমার কিছুক্ষণের মধ্যেই অনুভব করতে চলেছি যে আমার যে পুরুষ মানুষটা আমাকে জড়িয়ে ধরেছে তার দুটো দাঁত যেন মনে হচ্ছে আমার গলাতে বসবে, যেমন ছুঁচ ফোটে সেরকম মতন আমার আমি কিন্তু ছুঁচ ফুটছে সেরকম কোনো ফিলিংস পাইনি, কিন্তু আমার ভয় হচ্ছে যে এ আমাকে কামড়ে না দেয়, আমার জন্য কেমন লাগছে। এটা ভাবতে ভাবতেই স্বপ্নের মধ্যে আমি যেন কেমন ফিল করলাম এটা কোনো মানুষ নয়, এটা কোনো পিশাচ যে আমার রক্ত চুষতে এসছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে তোমাদেরকে ঘটনাটা বর্ণনা করছি, আমি সেই ফিলিংসটা অনুভব করছি এবং আমার সারা শরীরে কাঁটা দিচ্ছে। আমি স্বপ্নের মধ্যেই আমি বুঝতে পারছি এটা ভালো কিছু নয়, এটা খারাপ কিছু আমাকে গ্রাস করতে চাইছে, যেটাতে আমি মনে মনে স্বপ্নের ভেতরে আমার মন কাজ করতে শুরু করেছে যে এই সময় আমি কি উচ্চারণ করব, এমন কিছু আমাকে বলতে হবে যাতে এই এন্টিটিটা আমাকে ছেড়ে যায়। আমি নৃসিংহদেবের নাম করতে শুরু করি, নৃসিংহায় নমঃ, নৃসিংহায় নমঃ, নৃসিংহায় নমঃ। আমি স্পষ্ট রূপে স্বপ্নের ভেতরে আওড়াতে শুরু করি এবং আমার ঘুমটা পুরো ভেঙে যায়, জাস্ট ভাঙে। আমি ওইভাবেই শুয়ে থাকি, কিন্তু আমার চোখটা পুরো খুলে গেছে। খুলে যাওয়ার পরেও স্পষ্ট অনুভব করছি ওই মাথাটা আমার রাইট সাইডের ঘাড়ে লাগানো, আমাকে কেউ যেন সামনাসামনি জড়িয়ে ধরে আছে। এটা স্পষ্ট অনুভূতি জেগে থাকা অবস্থায়। আমি বুঝলাম না কি হলো, ধীরে ধীরে ওটা আমার গা থেকে হালকা হয়ে গেল যখন আমি পুরো সেন্সে আছি, যখন স্পষ্ট বুঝতে পারছি। এবং যখন আমি তাকাই তখন ওই নৃসিংহায় নমঃ, নৃসিংহায় নমঃ কথাটা আমি আর বলছি না, কারণ আমি তখন জেগে যথেষ্ট, মানে যাকে বলে কনসিয়াস মাইন্ডে এসে গেছি যে এটা আমার সাথে কী ঘটছে। তারপর ধীরে ধীরে আমি সোজা হয়ে শুই এবং পাশ ফিরে দেখি আমার বোন, ও আবার একটা চাদর তার উপরে বালাপোষটাকে মুড়ি দিয়ে আরামসে ঘুমাচ্ছে, আমার দিকে ফিরে ঘুমাচ্ছে এবং সারাটা রুমে কেউ নেই, খুব শান্ত। বাইরে হাওয়া চলছে সেটা আমি বুঝতে পারছি, ঠান্ডা সে সময় খুব পড়েছিল। আমি রাইট সাইড থেকে ফিরে লেফট সাইডে হয়ে শুয়ে পড়ি এবং আবার ঘুমাই, কিন্তু চোখটা বন্ধ করার হাজারবার চেষ্টা করে জোর করে চোখ বন্ধ করে আমার ঘুম কিছুতেই আসছিল না। তারপর উঠে আমি কিছুক্ষণের জন্য বসি, একটুখানি বোতল থেকে নিয়ে জল খাই, খেয়ে নিয়ে মাথায় ঢুকলো যে আমি তো হনুমান চালিসা বালিশের তলায় নিয়ে ঘুমাই, তারপরেও আজকে এরকম স্বপ্ন দেখলাম, এরকম হলো কী কারণে বলে আমি ভাবলাম যে হনুমান চালিসা একবার পড়ে নিই। আমি আজকে খুব টায়ার্ড ছিলাম, ট্রেনে এসছি, যাকে বলে 3 তারিখ স্নান করেছি, 4 তারিখে স্নান টান হয়নি কিছুই, একদম নাইটে পৌঁছেছি, জামা কাপড়টাই জাস্ট পরিবর্তন করা হয়েছে, হয়তো বা মানে জাস্ট নিজের মনকে একটা বোঝানো যে আমি স্নান টান করিনি, হয়তো এই জন্য এইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছি। এটা বলতে বলতেই আমি বালিশের তলায় হাত দিয়ে দেখি যে বালিশের তলাটা খালি। বালিশে এবার তুলে দেখছি বালিশের তলায় আমি হনুমান চালিসা রাখিনি। ফোনটা বার করে ফোনের পেছন থেকে আমি হনুমান চালিসা ওই কাগজ মানে বইটাই বার করে নিই। আমি ব্যাগটা খুলে আবার ফোনটাকে বার করি, ফোনকে কভার থেকে রেখে বালিশের তলায় রেখে হনুমানজিকে মন থেকে তাকে স্মরণ করে শুয়ে পড়ি। ন্যাচারাল আমার সেই রাতিটা ভালো মতন কেটে যায়। তারপরে ভোরবেলায় মর্নিং আরতিতে যাই, মানে মঙ্গল আরতি দর্শন করি, তারপর স্নান করে শৃঙ্গার আরতি দর্শন করে
আমরা বর্ষানার উদ্দেশ্যে বেরিয়ে যাই। বর্ষানাতে রাধারানীর দর্শন করি এবং ওখানে একটা জায়গায় ভাগবত কথা শুনতে যাই। এবার শুরু হলো আরেকটা ঘটনা, এটা আমি পরবর্তীকালে নোটিস করেছিলাম। সেটা হচ্ছে যখন আমি ওখানে যাই, সেখানে আমরা যে ভাগবত কথার সময়টা ছিল হচ্ছে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে যাব, হয়তো একটু শুনে প্রেজেন্ট থেকে তারপর চলে আসব। তো আমরা যে অটোকে ভাড়া করে নিয়ে গেছিলাম, আমরা তাকে বলে দিয়েছিলাম যে 6টার সময় যেন সে চলে আসে। সত্যি বলতে কি, খুব অবাক হবে, 6টার সময় অটোওয়ালা চলে আসে। অটোওয়ালা বলেছিলাম যে আমরা আপনাকে কল করব, আপনি আসবেন। আমাদের কল করার আগেই অটোওয়ালা চলে আসে। অটোওয়ালার সাথে আমি যখন কথা বলি আধ ঘন্টা একটু অপেক্ষা করতে, কারণ আমরা তো বলেছিলাম যে আপনাকে আমরা কল করব, তার সময় আসবেন এরকম। কিন্তু উনি উল্টো করেন, উনি আগে চলে আসেন। ওনার সাথে কথা বলতে উনি বলছেন এমন একটা ভারী গলায়, ফোনে আমাকে বলে উঠল, 5 मिनट के अंदर आप पहुँचो यहाँ। এতটা ভারী ভয়েসে আমাকে বলল, আমার যেন পরিষ্কার মনে হলো কোনো অটোওয়ালা বলছে না, তার ভেতর থেকে অন্য কেউ বলছে, জাস্ট আমাকে ওয়ার্নিং দিচ্ছে 5 মিনিটের ভেতর যেন আমি উঠে আসি, নাহলেও কিছু একটা করবে, মানে কিছু ভয়ঙ্কর টাইপের কিছু। আমি তখনও পর্যন্ত জেদ ধরে নেই, 5 মিনিট যাবই না, 6:30টার আগে তো আমি এখান থেকে উঠবো না। তো আমি ওখানে কথা শুনি, কিছুক্ষণ নয়, আধ ঘন্টা। মন এদিক ওদিক হতে থাকে যে না, ডাকছে। আমি নেক্সট টাইম ফোন করলেও আমি হারগিজ ফোন ধরবো না। কিন্তু কানে কথাটা বাজছিল। বন্ধুরা, ওখান থেকে উঠে আসার সময় আমরা একটা জিনিস দেখতে পাই, যেমন আমাদের বেঙ্গলে আছে না, অনেকে ভরে পড়লে যেমন মাথা টাথা নাড়ে, কেমন করে, হয়তো ওটা অদূর গ্রাম, সেখানে আমি এরকম একটা দৃশ্য দেখতে পাই ওই কথা ব্যান্ডেলেরই একদম শেষে। আমি তো ওটা দেখে আমি জানি এসব ভর ঠর পড়েনি, কিছু প্রেতে আক্রমণ করেছে বা কিছু একটা হয়েছে বা মেন্টাল প্রবলেম, যাই হোক, মানে আমি জাস্ট দেখি এবং সাইড হয়ে চলে যাই। অটোতে যে ভদ্রলোক আমাদের অটো চালাচ্ছিল, হ্যাঁ, ওই অটোতে আমরা 3 জন ছিলাম। আমি অটোতে ওঠার সময় দেখলাম আমার আগে আমার সিটে, পিছনের সিটটাতেই একজন ইয়াং একটা ছেলে বসে আছে, অন্ধকার, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তার পাশে আমি উঠে বসি এবং আমার পাশে সোনি, আমার বোন, বসে। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পাশে একজন কেউ বসে আছে। এবং এরকম করে নন্দগাঁও পর্যন্ত আমরা পৌঁছাই। অটোওয়ালা যথেষ্ট জোরে অটো চালায়, মানে একদম মনে হবে যেন ওর হাতে কোনো এরোপ্লেন চালানোর মতন করে প্রচণ্ড জোর অটো চালায় নন্দগাঁওতে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমার পাশের ছেলেটা বারবার যেন একটা খারাপভাবে আমাকে টাচ করার চেষ্টা করছিল, এবং আমি ওকে রীতিমতো বললাম, আপনি একটু সরে বসুন। সে একটু নড়াচড়া করে বসলো, কিন্তু ঠিক নড়াচড়াটা ঠিক সেরকম না, জাস্ট আবারই একটু অটো স্পিড নিলেই আমার গায়ে যেন টাচ করছে, এরকম ব্যাপার। আমি যখন নেমে অটোওয়ালাকে পেমেন্ট দিতে গিয়ে বলি যে আপনি বলেছিলেন যে অটো রিজার্ভ করে আমরা 2 জন থাকবো, আপনি আরও একজন এক্সট্রা প্যাসেঞ্জার নিয়েছেন, তো আপনার তো পুরো টাকাটা আমাদের দেওয়া উচিত নয়, তার কারণ হচ্ছে অটো রিজার্ভ করা ছিল আমাদের 2 জনের, 3 নম্বর ব্যক্তিকে আপনি কেন নিয়েছেন? তো বলছেন, উনি খুব অবাক হয়ে গেলেন, বলছে 3 নম্বর ব্যক্তি কোথায়, আপনারাই তো 2 জন, আর 3 নম্বর ব্যক্তি বলতে তো আমি অটো ড্রাইভার, আমি অটো না চালালে কে অটো চালাবে? টোটালি কমিউনিকেশনটা আমার হিন্দিতেই হয়েছে ওখানে। তো তখন আমি বললাম, তাহলে কে ছিল আমার পাশে? ওই তো ওখানে ভদ্রলোক একজন বসেছিলেন, এই কিছুক্ষণ আগেই তো একজন নেমে গেলেন, আপনি তার কাছ থেকে তো নয়, আপনার লোক তাই। ভদ্রলোক আমাকে বলছে, दी आप पागल हो गई हो मैडम,
आपका आँख खराब हो गया है, ऑटो में कोई नहीं था, सिर्फ आप ही दोनों थे। আমি সত্যি জানি না। আমার পাশে সম্পূর্ণভাবে একজন বসেছিল, আমার সাথে একজন। আমি তখন ওনাকে এটাও বললাম, আমি মাঝখানে বললাম, आप थोड़ा सा साइड होके बैठिए क्योंकि आप मेरे ऊपर आ रहे हो। तो मुझे लगा, तो बोले हाँ ये बात तो हमने सुना, तो मुझे लगा आप अपनी बहन को कह रही हो। अजीब है। তো আমি যখন সোনিকে জিজ্ঞাসা করি, সোনি কোনো উত্তর দেয় না। সোনি বলে যে আমিও তো দিদি কোনো রকম তোমার পাশে কাউকে দেখিনি, তুমি বরং ওই পাশের সাইডে না গিয়ে তুমি আমার দিকেই ঘেঁষে বসছিলে। আমি ভাবলাম তো দিদি তোমার শীত করছে বা কিছু একটা কারণে তুমি বলছো। সোনিও খুব অবাক হয়ে যায় যে ও এরকম কথা বলল, কিন্তু এটা স্পষ্ট আমি কাউকে দেখেছিলাম। এরপর আমরা বার্সানা আসি, এসে দেখি বার্সানাতে কোনো বাস নেই, ওখানে বাস টার্মিনাস থেকে